বাংলাদেশের রাজনীতিতে এখন একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, জামাত জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? ডক্টর শফিকুর রহমান, মমিনুল হক নাকি নাহিদ ইসলাম? এই নির্বাচনে বিএনপি যেখানে স্পষ্টভাবে একজনকে সামনে রেখেছেন, সেখানে জামাতের ক্ষেত্রে আমরা দেখছি সম্পূর্ণ উল্টো। সেখানে নেই কোনো নির্বাচিত নাম বা স্পষ্ট মুখ। তাহলে জামাতের এটি কি একটি নির্বাচনী কৌশল, নাকি জামাত এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই যে তারা নির্বাচিত হলে কে প্রধানমন্ত্রী হবেন? আজকে আমরা এই বিষয়টি স্পষ্টভাবে জানার চেষ্টা করব এবং জানবো যে জামাত নির্বাচিত হলে কে প্রধানমন্ত্রী হবে এবং কেন এখন এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সময় নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে আছি আমি আঞ্জুমান আরা অনু। আমরা জানি জামাত ইসলামপন্থী এবং অ-ইসলামপন্থী দুই ধরনের দল নিয়ে একটি জোট গঠন করেছে। আমরা জেনে নেই ইসলামপন্থী দলগুলো কোনগুলো। জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন। অ-ইসলামপন্থী দলগুলো হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই 10 দল নিয়েই জামাত ঐক্য জোট গঠন করেছে। প্রথমেই বলে রাখা ভালো, এই জোটে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়নি বা কে প্রধানমন্ত্রী হবে সেটা জানানো হয়নি। এই জোট এখন চলছে মূলত ঐক্যের ভিত্তিতে। তবে আমরা এখন বাস্তব চিত্রটা দেখি। জামাতে ইসলাম এককভাবে এই নির্বাচনে 300 আসনের মধ্যে 215টি নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে অন্য যেই দলগুলো নিয়ে জামাত জোট গঠন করেছে, ছোট ছোট দলগুলো, সেগুলো খুব স্বল্প সংখ্যক দলের আসন নিয়ে নির্বাচন করছে, যা খুবই নগণ্য। এক্ষেত্রে দেখা যায় যে জামাত এখানে আসলে মুখ্য শক্তি হিসেবে কাজ করছে। এই জোটের মুখ্য শক্তি হিসেবে জামাত কাজ করছে এবং বাস্তবে তাদের শীর্ষ নেতারাই দলের কাণ্ডারি হিসেবে ভূমিকা পালন করছে এবং মুখ্য দায়িত্ব পালনে রয়েছে। আমরা যদি দেখি বিগত দিনগুলোতে বা বিগত বছরগুলোতে, বিগত নির্বাচনগুলোতে, যে বাংলাদেশের ঐতিহ্যেই একটা আছে যে একজন নেতাকে সামনে রেখে একটি দলীয় নির্বাচন করা। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেছিলেন এবং তার পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনা দলীয় হাল ধরেছিলেন এবং তারা যত ধরনের জোটই গঠন করুক না কেন, নির্বাচনে জয়লাভ করার পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে বসেছেন এবং তিনি দলীয় প্রধান হিসেবে সবসময় দায়িত্ব বা সিদ্ধান্ত দিয়েছেন। অপরদিকে দেখি যে বিএনপির ক্ষেত্রেও সেম হয়েছে। বিএনপিতে জিয়াউর রহমান ছিলেন দলীয় প্রধান এবং নির্বাচনের পরে তিনিই সরকার প্রধান হয়েছেন। পরবর্তীতে খালেদা জিয়া এবং তারই হাত ধরে তারেক রহমান রয়েছেন শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এবং আমরা সকলেই জানি যে বিএনপি যদি জয়লাভ করে তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানই হবে। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি যে জাতীয় পার্টির ক্ষেত্রেও কিন্তু দলটি নির্বাচনের সময় হোসেন মোহাম্মদ এরশাদকেই সামনে রেখেছিলেন। সেক্ষেত্রে আমরা দেখছি জামাতে ইসলামের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। তারা আসলে এখনো ঘোষণা দেয়নি যে তারা নির্বাচনে জিতলে বা তাদের জোট থেকে কে প্রধানমন্ত্রী হবেন, মানে এই বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে এবং তারা এই বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা জনগণকে দিতে পারে নাই। গত 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা দেখছি যে বিএনপি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন বিএনপি নির্বাচিত হলে, এই বিষয়টি নিয়ে তারা প্রচারণার কাজ শুরু করেছেন। কিন্তু জামাতের ক্ষেত্রে তারা কোনো ব্যক্তিকে বা কোনো নির্দিষ্ট কোনো ধারণা দেয়নি যে প্রধানমন্ত্রী কে হবেন। জামাতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ অন্যরকম। তাহলে প্রশ্ন উঠছে, নির্বাচনে জামাতে ইসলাম দলীয় জোট যদি জেতে তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবেন? জোটের নেতারা বলছেন নির্বাচনের পর আসন বন্টন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাস্তবতা দেখলে সংখ্যার দিক থেকে জামাতের শীর্ষ নেতারা মূলত কার্যত ভূমিকা পালন করছে। তো আমরা যদি দেখি জামাতে ইসলামের আমির বা প্রধান ডক্টর শফিকুর রহমান, উনি ডিসেম্বরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন।
তো তার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে 30 ডিসেম্বরে প্রকাশিত রয়টার্সের একটি প্রতিবেদনে দেখা যায় যে তাকে প্রশ্ন করা হয়েছিল জামাত আগামী নির্বাচনের পর ঐক্যের সরকার গঠন করতে আগ্রহী কিনা বা প্রধানমন্ত্রী কে হবেন। তো ডক্টর শফিকুর রহমান সেখানে বলেছিলেন জামাত আগামী নির্বাচনের পর ঐক্যের সরকার গঠন করতে আগ্রহী। তিনি আরো বলেন আমরা অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে তবে আমরা একসাথে সরকার চালাবো। যে দল নির্বাচনের সবচেয়ে বেশি আসন নিয়ে জয়লাভ করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। জামাত সর্বোচ্চ আসন নিয়ে জয়লাভ করলে তাহলে সেখানে প্রধানমন্ত্রী কে হবেন বা তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা এরকম একটি প্রশ্নের জবাবে তিনি বলেন জামাত যদি সর্বোচ্চ আসন নিয়ে জয়লাভ করে তাহলে দলই সিদ্ধান্ত নিবে যে আমি প্রধানমন্ত্রী হব কিনা। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জামাতের আমির শফিকুর রহমান যেই বার্তা দিয়েছেন সেটি হচ্ছে জামাত যদি ইলেকশনে বা নির্বাচনে জয়লাভ করেন তাহলে যেই তাদের জোটের যেই দলটি সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করবে সেই দলই সিদ্ধান্ত নেবে তাদের দলের মধ্য থেকে কে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এই প্রশ্নে এখানে আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছিল যে আপনি কি দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন কিনা। তো তিনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে আমার দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করে তবে দল যদি সিদ্ধান্ত নেয় যে আমি প্রধানমন্ত্রী হব সেক্ষেত্রে আমি প্রধানমন্ত্রী হব। দল যেই সিদ্ধান্ত নিবে তিনি দলের সেই সিদ্ধান্তে একমত। এদিকে জামাতের শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী হবে এমন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বিবিসি বাংলাকে বলেন শীর্ষ নেতা প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা এসব নিয়ে দলগুলোর মধ্যে কোনো আলোচনা হয়নি। মানে তিনি স্পষ্টই বলেছেন শীর্ষ নেতা প্রধানমন্ত্রী বা তারা যদি নির্বাচনে জয়লাভ না করে তাহলে বিরোধী দলনেতা কে হবে এগুলো নিয়ে তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। এখানে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা স্পিকার বা এই ধরনের পদ পেলে সেখানে কে বসবে তা নিয়ে আলোচনা হয়নি। সাধারণত ধরে নেওয়া যায় যে দলে বেশি সংসদ সদস্য জয়ী হবেন তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলনেতা কে হবে এগুলো নিয়ে স্পষ্ট কোনো ধারণা তার কাছে নেই বা এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। তিনি বলেছেন মানে ডক্টর শফিকুর রহমান রয়টার্সে যেই সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে যেই বার্তাটি ছিল যে তাদের জোটের যেই দল সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে নির্বাচনে জয়লাভ করবে তারাই সিদ্ধান্ত নেবে আসলে প্রধানমন্ত্রী কে হবে বা স্পিকার কে হবে বা রাষ্ট্রপতি কে হবে। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মমিনুল হক বলেন এই জোটে ঐক্য সূত্র হচ্ছে জুলাই স্প্রিট ধারণা, ইসলাম ভিত্তিক রাষ্ট্র গঠন এবং আধিপত্যবাদ বিরোধী অবস্থান। অন্যদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন এখন তো দেশে বিদ্যমান একটা আইন আছে যেই দলই জিতুক কালকে গিয়ে তো সেসব আইন বদলাতে পারবো না। তার জন্য একটা প্রসিকিউটরের মাধ্যমে যেতে হবে, সংসদ লাগবে। যারা সংখ্যাগরিষ্ঠ হবে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার হবে, মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য ক্ষতিকর নয় এমন সব বিধান আমরা অ্যালাউ করব। সুতরাং এখানে আমরা স্পষ্ট একটি ধারণা পেলাম, সেটা হচ্ছে জামাতে ইসলামের জোটে মানে 10 দলীয় জোটে সবাই নির্বাচন করছে এবং নির্বাচনে সবচেয়ে বেশি আসন নিয়ে নির্বাচন করছে জামাতে ইসলাম। অন্যদিকে এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস তার খুব কম আসন নিয়ে নির্বাচন করছে। এবং ডক্টর শফিকুর রহমান, তারপরে হচ্ছে আপনার এনসিপির আরিফুল ইসলাম আবিদ
এবং মমিনুল হক সবার কণ্ঠে একই কথা যে সংখ্যাগরিষ্ঠ জামাতে ইসলাম জোটের সংখ্যাগরিষ্ঠ যেই দলটি সবচেয়ে বেশি আসন নিয়ে জয়লাভ করবে বা আসন পাবে তারাই আসলে সরকার গঠন করবে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস স্পষ্ট দেখছি যে একমাত্র জামাতে ইসলামী 300 আসনের মধ্যে 215টি আসন নিয়ে নির্বাচন করছে। সুতরাং তারা যদি মানে নির্বাচন হলে তারা যদি সবচেয়ে বেশি আসন পায় তারাই কার্যত প্রধানমন্ত্রী নির্ধারণ করবে, তারাই কার্যত ঠিক করবে যে রাষ্ট্রপতি কে হবে, স্পিকার কি হবে, বা তার যদি বিরোধী দলেও যায় বিরোধী দলের প্রধান নেতা কে হবে তারাই ঠিক করবে। সেক্ষেত্রে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে জামাত জোট যদি নির্বাচনে জেতে তাহলে ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মানে আশঙ্কা বা আশাবাদ সবচেয়ে বেশি। অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে এনসিপি বা এলডিপি বা খেলাফত মজলিস তাদের কথা, তারা আমরা কার্যত দেখতে পাচ্ছি যে তারা খুব কম সংখ্যক আসন নিয়ে নির্বাচন করছে। সুতরাং তাদের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বা না পাওয়া এগুলো আসলে আশাক্ষীণ, কারণ 215 আসন, সেখানে এনসিপি, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি তাদের আসন আসলে অনেক কম। তো তাহলে প্রশ্ন ওঠে নির্বাচন জামাত জোটের প্রধানমন্ত্রী প্রার্থী আনুষ্ঠানিকভাবে এখনো নেই, কিন্তু ভোটের সংখ্যার ভিত্তিতে জামাতের শীর্ষ নেতা কার্যত জোটের প্রধান মুখ হিসেবে বিবেচিত হবে। এটাই আমাদের বিশ্লেষণ, স্পষ্ট একটা ধারণা। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। আপনাদের কোনো মতামত বিশ্লেষণ থাকলে আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, কমেন্ট বক্সে জানাবেন, তা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন সময়ের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।